অনেকে প্রেজেন্টেশনে যেটা করে বিভিন্ন ধরনের পিপিটিএক্স অনেক কিছুই একদম ফরম্যাট রেডি করে শুরু করে, করি না, অ্যাভয়েড করি অ্যাকচুয়ালি, যেটা দরকার হয় না। সো আমার মতে সিলেবাস থেকে জিনিসগুলো, আমরা যেহেতু অনলাইন পারপাসে এখন সব কিছু শিখবো, সো সিলেবাস থেকে জিনিসগুলো শেখাটা বেটার। ঠিক আছে, সো আপনাদের সবাইকে ওয়েলকাম ফ্যাশন গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্সে। আমি আপনাদের এই 2 মাসের জার্নিতে আমি আপনাদের মেন্টর অ্যাজ ইনস্ট্রাক্টর, অ্যাজ এ বড় ভাই অথবা ছোট ভাই হিসেবে আমাকে অ্যাকসেপ্ট করতে পারেন। আপনাদের মেন্টর হিসেবে আছি আমি শাহরিয়ার নোমান সিফাত। প্রায় 6 বছরের অধিক সময় ধরে আমি এই সেক্টরে কাজ করে যাচ্ছি। সো আমার সম্পর্কে আরও যদি বিস্তারিত বলতে চাই অনেক কিছুই বলতে পারবো, বাট আপনারা চাইলে গুগলে আমার নামটা জাস্ট সার্চ করলেই, গুগল হোক মজিলা হোক যে কোনো আপনি ওয়েবসাইটে মানে যে কোনো ব্রাউজারে আপনি আমার নামটা সার্চ করলেই আপনি আমার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস, আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কাদের সাথে এখন পর্যন্ত কাজ করেছি, সব কিছুর ডিটেলস আপনি পেয়ে যাবেন, আমার পোর্টফোলিও পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। কারণ আমি আমার আর ব্রিফটা লং করছি না। ঠিক আছে, সো আমাদের কোর্সের মধ্যে আমি চলে যাচ্ছি। সো ফার্স্ট ক্লাসে হচ্ছে কি ওরিয়েন্টেশন ছিল। সো আমার যেহেতু একটা ক্লাস আমরা করিনি, সো আমরা ওরিয়েন্টেশনের সাথে আজকে কিছু সফটওয়্যার টুলসগুলো এখন দেখবো না, কিন্তু এখানে বেসিক এবং সফটওয়্যারের কিছু খুঁটিনাটি বিষয় আছে, কম্পিউটারের কিছু খুঁটিনাটি বিষয় আছে, ওগুলো আমরা আজকে দেখব। এবং সেই সাথে আমরা আজকে একটু জেনে নিব আমরা কোর্সের মধ্যে কী কী শিখতে যাচ্ছি এবং ওগুলো কেন আমাদের ফ্যাশন গ্রাফিক ডিজাইন অথবা অ্যাজ এ ফ্যাশন ডিজাইন স্টুডেন্ট, টেক্সটাইল ডিজাইন অথবা ডিজাইনিং পারপাসে, মানে আপনার ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কেন আমাদের এগুলো দরকার। সর্বপ্রথম আমরা যখন টুলসের ব্যবহার সব কিছু জেনে যাব, এরপর আমাদের হচ্ছে বিজনেস কার্ডটা ডিজাইন করতে জানতে হবে। ঠিক আছে, সো এখন আমরা এখানে বিজনেস কার্ড যেটা শিখব, বিজনেস কার্ড কিন্তু অনেক ধরনের হয়ে থাকে, অনেক পারপাসে আমরা এগুলোকে ব্যবহার করে থাকি, অনেক কাজে আমরা এগুলোকে ইউজ করে থাকি। মূলত বিজনেস কার্ড হচ্ছে কি আপনাকে নিজেকে ইন্ট্রোডাকশন করা, সেটা আপনার পার্সোনাল বিজনেস কার্ড হতে পারে, সেটা আপনার বিজনেস, নিজের পার্সোনাল বিজনেস ছাড়াও, মানে আপনার পার্সোনাল ছাড়া আপনার কোনো একটা ব্র্যান্ড আছে, আপনার ব্র্যান্ডের নামেও আপনার বিজনেস কার্ডটা হতে পারে। ঠিক আছে, তো বিজনেস কার্ড এখন অনেক ধরনের হয়ে থাকে, আমরা নিজে থেকে জিনিসগুলোকে ইমপ্লিমাইজ করব এবং নিজে থেকে জিনিসগুলোকে জাস্টিফাই করে নিজের জন্য প্রফেশনালভাবে ডিজাইনগুলো আমরা রেডি করব। ঠিক আছে, সো এখন ফ্যাশন বিজনেস কার্ড শিখবো। ফ্যাশন বিজনেস কার্ড যদি আমরা সার্চ করি, সাপোজ আমি একটু করে এগুলোকে সার্চ করে দেখি। ঠিক আছে, সো এখানে যখন আমরা ফ্যাশন বিজনেস কার্ড দিব, অনেক ধরনের পিকচার ওয়াইজ অনেক কিছু পাবো এবং অনেক মানে লাইক একটু কিউট টাইপের অনেক কিছু পাবো। আমি আগে থেকে একটা জিনিস বলে রাখি, আমরা যখন ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু সার্চ করে দেখতে যাব এবং কোর্সে শিখবো, এখানে আপত্তিকর অনেক কিছু সো এখন এখানের মধ্যে যখন আমরা ডিজাইনে দেখছি, এটাও গুড স্মার্ট, এটাও ফ্যাশন বিজনেস কার্ড, বাট আমরা মূলত এমনভাবে বিজনেস কার্ডটাকে ডিজাইন করা শিখব যাতে করে আমরা আমাদের পারপাসে যখন যেমন ইচ্ছা বিজনেস কার্ডের সিস্টেমটাকে ব্যবহার করে বিজনেস কার্ড, গ্রিটিং কার্ডস এগুলোকে খুব সহজেই কি মেক করে ফেলতে পারি। ঠিক আছে, সো এটুকু খুবই ইজি পারপাস আমি দেখাবো, খুবই সিম্পল ওয়ে, জাস্ট টেকনিকটা যখন আপনারা ফলো করবেন সব কিছুই পারবেন। এবং একটা জিনিস আমি ফার্স্ট থেকে বলে রাখি, আমরা এই সিলেবাসটার মধ্যে যা কিছু শিখবো এমনটা না যে কি এই চ্যাপ্টারটাতে জাস্ট আমরা এগুলো শিখলাম, তো এই জিনিসগুলো শেখার সময় আমি এখানে যে টেকনিকগুলো ব্যবহার করলাম এটা মানে এটা না যে কি আমি এখানে কাজ করার সময় ওই টেকনিকগুলোকে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এরকমটা না, ইভেন আমি এখানে যা টেকনিক শিখবো দেন আমি নতুন আরেকটা টপিক শেখার ক্ষেত্রে, আরেকটা ক্যাটাগরি শেখার ক্ষেত্রে ওটার টেকনিক ওটাগুলোকে আমি এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারবো। এটা টোটালি ফ্রিডম আছে, যত অ্যাপ্লাই করতে পারবেন, সফটওয়্যারকে যত নিজের মতো করে চালাতে পারবেন তত আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, কিন্তু আমি বেসিক পারপাসটা দেখিয়ে দিব এবং অ্যাডভান্স লেভেলটা দেখিয়ে দিব, দেন আপনি ইউজ করতে করতে আপনার যেটা যেভাবে জিনিস সফটওয়্যারটাকে ইউজ করতে কমফোর্ট ফিল হয় এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। আর হেল্প করার জন্য তো আমি আছি। এখন ফ্যাশন বিজনেস কার্ড নিয়ে আই হোপ একটু আইডিয়া পেয়ে গেলাম। সো এগুলো নিয়ে যখন আমরা ডিজাইনে যাব তখন আরও বিস্তারিত ব্রডভাবে শিখবো। এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে কি ট্যাগ এবং লেবেল। ঠিক আছে, ট্যাগ এবং লেবেল অনেক ধরনের হয়ে থাকে। আমি যদি এখানে সার্চ করি, ঠিক আছে, লেবেল অনেক ধরনের হয়ে থাকে, এটাকেও লেবেল বলে আবার এখানেও লেবেল বলে। ঠিক আছে, যেহেতু আমরা ফ্যাশন পারপাসের জিনিসগুলো শিখবো, সো এই ধরনের প্রোডাক্ট লেবেলটা আমাদের জন্য না,
আমরা শিখবো এই লেবেলগুলো, হ্যাং ট্যাগ বলে, লেবেল বলে, যেগুলো আমাদের কাপড়ের মধ্যে থাকে, ঠিক আছে। সেটা অনেক সময় কলার বোনের সাইডে থাকে, অনেকে হ্যাং ট্যাগ ঠিকভাবে যদি লিখে দিই হ্যাং ট্যাগ, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা শিখবো, কারণ আমাদের একটা ব্র্যান্ডকে প্রমোট করতে গেলে, নিজের ব্র্যান্ড হোক, দরকার হলে কোম্পানির ব্র্যান্ড হোক, ঠিক আছে, প্রমোট করতে গেলে এগুলো জানতে হয়, ঠিক আছে। সো এগুলো একজন ডিজাইনার থেকে জানা থাকা তো খুবই দরকার। যখন আপনি গার্মেন্টস সেক্টরে এগুলো নিয়ে জবে যাবেন, তখন কিন্তু গ্রাফিক ডিজাইনার, অ্যাজ এ ফ্যাশন গ্রাফিক ডিজাইনার, এগুলো সব কিছু হয়তো আপনাকে করতে না দিলেও কোনো একটা সময় চ্যালেঞ্জিং ওয়ার্ক আপনার জন্য চলে আসবে। সো এই সময় এইগুলো সাইজ মেজারমেন্টের ব্যাপার আছে, কারণ এগুলো তো 1 পিস 2 পিস প্রিন্ট করবে না, হাজার হাজার লাখ লাখ পিস প্রিন্ট করবে, বাট ডিজাইন করতে হবে আপনার একটাই, ঠিক আছে। সো এগুলো সিস্টেম আছে, সিস্টেমটা ওয়াইজ বেরি করতে হবে, এবং এখানে অনেক ইনফরমেশনের ব্যাপার আছে, ওগুলো আমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে। সো এখন এখানে আসি ট্যাগ ডিজাইন, লেবেল ডিজাইন, এগুলো একই। এখন আসি ফ্যাশন ব্র্যান্ড লোগোর ক্ষেত্রে। ফ্যাশন ব্র্যান্ড লোগো কি, আমি যদি সার্চ করি, এখানে অনেক ধরনের আমরা অনেক ধরনের লোগো পাচ্ছি, ঠিক আছে। অনেক ব্র্যান্ডের, অনেক ফেমাস ব্র্যান্ডগুলোর আমরা এখানে লোগো দেখতে পাচ্ছি, লুইস ভিউটনের দেখতে পাচ্ছি, ঠিক আছে, ডলছে এন্ড গাবানার দেখতে পাচ্ছি। সো এগুলো অনেক ফেমাস ব্র্যান্ড, এছাড়াও কিন্তু কি আরও ব্র্যান্ড নেই, আছে। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে একটু করে আপনারা একটু যদি দেখেন, প্রত্যেকটা লোগো কিন্তু দেখতে একই রকম না, বাট সবগুলোই কিন্তু ফ্যাশন ব্র্যান্ডের লোগো, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা লোগো দেখতে এক রকম না। সো এখন এটা ডিপেন্ড করবে, ব্র্যান্ড ওনারা ডিপেন্ড করবে। সাপোজ আপনি একটা ব্র্যান্ড দিতে যাচ্ছেন, এখন এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কি আপনার ব্র্যান্ডটাকে জাস্ট আলফাবেট মানে যে কোনো একটা নাম দিলেন, সাপোজ আপনি একটা মেন্স অ্যাটায়ার দিলেন, এখন আপনি কি জাস্ট এটাকে একটা নামের উপর ডিপেন্ড করে, অথবা জাস্ট ওয়ার্ডের উপর ডিপেন্ড করে দিবেন, অথবা এখানের মধ্যে আপনি কোনো ধরনের এরকম সিম্বল ইউজ করবেন, ইলাস্ট্রেশন ইউজ করবেন, এই ধরনের কিছু ইউজ করবেন। যদি যাই একটু আমি দেখাই ফাইল থেকে, সাপোজ এই ডিজাইনটা যদি দেখাই, এগুলো আপনার কি ফ্যাশন ব্র্যান্ডের লোগো, যেমন এটা আমার করা, ঠিক আছে। সো এখন এখানে হচ্ছে কি এটা মেইন লোগো, আবার এটা লোগোর আইকন, এটা লোগোর আলফাবেটটা কীভাবে এসেছে, এবং এখানে দেখেন সিম্বল দেওয়া হয়েছে কি বাংলাদেশের জাতীয় পাখিকে, ঠিক আছে। সো এটাকে আবার কি প্রোডাক্টের এয়ার মাঝখানে এটাকে দেওয়া হয়েছে। সো এগুলো হচ্ছে কি ক্রিয়েটিভ জিনিসগুলো আপনার প্র্যাকটিস করতে করতে আসবে, এগুলো কখনো এমনিতেই আসবে না। এগুলো আমি যদি হাজার বলি আমি নিচে থেকে আপনাকে ক্রিয়েটিভ করে ফেলবো, বাট এটা কখনোই পসিবল না, এটা কখনোই সম্ভব না, কারণ আমার কাছে আপনাদেরকে শিখিয়ে দেওয়া, কিন্তু শেখানোতে আপনার এক্সপার্ট হওয়ার দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ আপনার উপর, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি যদি এখানের মধ্যে আরও কিছু দেখাই ফ্যাশন ব্র্যান্ডের লোগো, এখন কিছু লোগোকে বলে সিম্বলিক লোগো, কিছু লোগোকে বলে মিনিমালিস্ট লোগো, কিছু লোগোকে বলে আপনার হচ্ছে কি আলফাবেটিক লোগো, অ্যাবস্ট্রাক্ট লোগো। এখন সবগুলো লোগোর বানানোর সিস্টেম এক রকম, বাট লোগো মেকিং থিওরি হচ্ছে গিয়ে সেম। এখন এটা আপনার উপর ডিপেন্ড করবে, আমি সবগুলো টেকনিকগুলো আপনাদেরকে শিখিয়ে দিব, বাট বিভিন্ন ধরনের লোগো যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনার মধ্যে ক্রিয়েটিভিটিটা বেড়ে যাবে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমি যখন সফটওয়্যার টুলসের ফার্স্টের কিছু ক্লাস আপনাদের অনেক বোরিং যাবে, 3-4টা ক্লাস অবভিয়াসলি খুব বোরিং যাবে, কারণ হচ্ছে গিয়ে কি তখন আমি শুধু সফটওয়্যার টুলসের উপর আপনাদেরকে ফোকাস করাবো, ঠিক আছে। এবং এই চ্যাপ্টারটা সব থেকে ইম্পর্টেন্ট, আপনি যদি সফটওয়্যারটাকে সুন্দর মতো করে নিজের মতো করে সবসময় পারেন। এখন সফটওয়্যার আমাদের কোনো প্যাট না যে কি লাইক আমি ওকে পোস্ট বানালাম দেন আমি ওকে যা বললাম ও তা করলো, ওরকমটা হবে না। সফটওয়্যারকে দিয়ে আপনি যেমন ইচ্ছে তেমন করাতে পারবেন। কখন পারবেন? যখন সফটওয়্যারের ভাষায় ওকে আপনি চালাবেন। সফটওয়্যারের ভাষায় যদি ওকে বলেন বসতে, ও বসবে। ওকে যদি বলেন যে কি আপনি এখান থেকে কিছু ইরেজ করে দিতে, ও ইরেজ করে দেবে। কিন্তু ওটা সফটওয়্যারের মধ্যে যে কমান্ডটা সেট করা, ওকে ওই কমান্ড অনুসারে এটা আপনাকে চালাতে হবে। সো এই জিনিসটার জন্য আমাদের এই টুলসের ক্লাসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। টুলসের আমি যেগুলো প্র্যাকটিস দেবো এগুলো অবভিয়াসলি আমাকে করে দেখাতে হবে। যারা এগুলোতে ফাঁকিবাজি করবেন এবং যারা একটু এক্সপার্ট লেভেল আছে, যারা আগে থেকে একটু জানেন, তারা যদি মনে করেন যে কি না দেখলেই পেরে যাব, সমস্যা নাই,
যখন এই যে এখানে ক্লাসগুলোতে অ্যাডভান্স ক্লাসগুলোতে যাব তখন আপনারা ধরা পড়ে যাবেন, একদম টোটালি ধরা পড়ে যাবেন, কারণ আমি এগুলো অনেক বছর ধরে করে আসতেছি, আমি জানি অ্যাকচুয়ালি কতটুকুতে আটকে যাবে। ঠিক আছে, বাজি করা যাবে না। মোটিভ ডিজাইনটা হচ্ছে কি আমাদের অনেক ধরনের মোটিভ থাকে, যেমন আমি যদি এখানে একটু সার্চ করে দেখাই ট্র্যাডিশনাল কিছু মোটিভের মধ্যে যদি আমি এখানে রিক্সা মোটিভ দেখাই, ঠিক আছে, সো এই ধরনের মোটিভগুলো এখন ফার্স্টের দিকে আপনারা কেউই কিন্তু এই ধরনের মোটিভ করতে পারবেন না। আমরা ফার্স্টের দিকে কিছু বেসিক মোটিভ করা শিখব, ঠিক আছে, এ ধরনের কিছু বেসিক মোটিভ করা শিখব। দেন আমরা যখন অ্যাডভান্স ক্লাসগুলোতে চলে যাব তখন আমরা এখান থেকে সম্পূর্ণরূপে বেটারভাবে ওই যে অ্যাডভান্স লেভেলের মোটিভগুলো করতে জানবো। ঠিক আছে, ইভেন আমরা যখন ফার্স্টে আর্ট করে এখান থেকে মোটিভগুলো করব, ঠিক আছে, আমি এখানে আপনাদেরকে আরেকটা অ্যাডভান্স লেভেলে করে দেবো, যখন জাস্ট এখানে কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করার মাধ্যমে জাস্ট কিছু প্রম্পটের মাধ্যমে আপনারা এভাবে খুব ইজিতেই কি কয়েকটা সেকেন্ডের মধ্যে আপনারা কি করতে পারবেন, আপনাদের জন্য মোটিভ ক্রিয়েট করে ফেলতে পারবেন। এটা হচ্ছে কি আপনাদের প্রফেশনাল লাইফে আপনাকে খুবই এক্সপার্ট লেভেলে নিয়ে যেতে হেল্প করবে। বাট এটা আমি ফার্স্টের দিকে দেখাবো না, আপনাদের ক্লাসের মধ্যে আছে, এটা আমি সময় অনুসারে দেখাবো। কারণ হচ্ছে গিয়ে এভাবে এক্সপার্টটা আপনারা এখন অ্যাডভান্টেজটা তখনই ব্যবহার করলে প্রফিটেবল হবে যখন আপনারা এই বেসিকগুলো সব কিছু পারবেন, নিজে থেকে সব কিছু ক্রিয়েট করতে পারবেন, তখন অ্যাডভান্টেজটা আপনার জন্য প্রফিটেবল হবে। বাট আপনি কিছুই পারেন না, জাস্ট এটাই করে যাচ্ছেন। ইন কেস আপনি একটা করলেন ডিজাইন, বাট আমি আপনাকে বললাম একটা প্রম্পট দিয়ে একটা ডিজাইন করলাম, আপনি করলেন, কিন্তু আমি যখন আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিলাম যে এটার এখানের মধ্যে কিছু চেঞ্জিং আনতে হবে, এখানে আরও কিছু অ্যাড করতে হবে, তখন এটাকে প্রম্পট দিলেও কিন্তু অ্যাকুরেটভাবে আমি যেটা চাচ্ছি ওটা করে দিবে না। ওই যে কাস্টমাইজ করার জন্য হলেও আপনার প্রপারভাবে স্কিলটা তখন এখানে থাকতে হবে। সো প্রিমিয়াম মোটিভ মেকিং এটা হচ্ছে কি ওই ক্লাসটা। ঠিক আছে, এখানে টেক্সটাইল প্যাটার্ন ডিজাইন। এখন একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা যে সকল কাপড় পরি, ঠিক আছে, এগুলো কিন্তু প্রিন্ট থাকে না, এগুলোতে কখনোই প্রিন্ট থাকে না, এগুলো একটা সলিড কালারের মধ্যে থাকে। সো এই জিনিসগুলোকে সিমলেসভাবে প্রিন্ট ডিজাইন করতে হয়, সেটা বিভিন্ন রকম জিওমেট্রিক ফর্মে। এই যে আমরা এখানে মোটিভ শিখব, মোটিভের এই মোটিভগুলোকে দিয়ে আমরা এখানে প্যাটার্ন করা শিখবো, সেটা চেক প্যাটার্ন হতে পারে বা ফ্লোরাল প্যাটার্ন হতে পারে। এখন প্যাটার্নের কিন্তু অনেকগুলো, এই যে এখানে প্যাটার্ন দেখতে পাচ্ছি, প্যাটার্নের কিন্তু অনেকগুলো ভেরিয়েশন আছে, ঠিক আছে, রিপিটেড প্যাটার্ন হতে পারে, চেক প্যাটার্ন হতে পারে, স্ট্রাইপ প্যাটার্ন হতে পারে, এবং সিমলেস প্যাটার্ন। সিমলেস হচ্ছে কি আমি বলি, এখানে ফার্স্টে যেগুলো বলছে এগুলো প্যাথামের মাধ্যম, আর মাধ্যমটা ছাড়া হচ্ছে গিয়ে আপনাদের সিমলেস অথবা অল ওভার। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা প্যাটার্নের ফর্ম সিমলেস অথবা অল ওভারে মাস্ট এবং ম্যান্ডেটরি অবশ্যই থাকতে হবে। কারণ হচ্ছে গিয়ে আমাদের এটা সাপোজ সফটওয়্যার তো আমরা হাজার হাজার ফিট অথবা হাজার হাজার কেজির জন্য আমরা ডিজাইন করতে পারবো না। কাপড় কিন্তু দুইভাবে হয়, হয়তো হাজার হাজার ফিটের জন্য করতে হবে, ইয়ার্ডসে করতে হবে, অথবা কেজি অনুসারে এটাকে করতে হবে। ঠিক আছে, সাপোজ তখন আমার ক্লায়েন্ট বলে দিল উইথ থাকবে 200 ইঞ্চ, হাইট থাকবে 200 ইঞ্চ। সো এখন একটা সাইজ দিয়ে দিল আমার এখানে সফটওয়্যারে, যদি আমি 200 ইঞ্চ বাই 200 ইঞ্চ এটা করতে যাই, আমার সফটওয়্যার এগুলোকে বলে র্যান্ডমাইজ প্রিন্ট। ঠিক আছে, এগুলো অনেক ধরনের নাম আছে, এগুলো আমরা শিখবো, দেখবো, অবভিয়াসলি প্র্যাকটিসের মাধ্যমে শিখবো। দেন ইউ ক্যান লেস ডিজাইন, এটা দেখানোর কিছু না, এটা আপনারা বুঝবেন। 5 পকেট ডেনিম এবং কার্বোগান, এগুলো জাস্ট আমরা হচ্ছে গিয়ে লাইন আর্টগুলো শিখবো। ঠিক আছে, যেটা দরকার লাইন আর্টগুলো শিখবো। এটা হচ্ছে কি এখনও নর্মালি এটা রিয়েলিস্টিক আছে, বাট আমরা শিখবো এগুলো লাইন আর্টের মাধ্যমে এটার রিয়েল একটা টেক্সচার ক্রিয়েট করে বা একটা টেক্সচার আউটলুক ক্রিয়েট করে, রিয়েলিস্টিক একটা লুক ক্রিয়েট করে ইলাস্ট্রেশনের জন্য। ঠিক আছে, ক্লো 3D যখন জানবেন তখন আর এই ইলাস্ট্রেশনটা তেমন কাজে আসবে না। ক্লো 3D হচ্ছে কি অনেক অ্যাডভান্সে, বাট এর আগ পর্যন্ত এই জিনিসটাকে পারফেক্টলি জানতে হবে। এবং এটা শুধু এভাবে কার্গো প্যান্ট এগুলো করার জন্যে না, এই ইলাস্ট্রেশনের টেকনিকটা দিয়ে আপনি এখানে আরও অনেক অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন। ফ্যাশন ফিগার ইলাস্ট্রেশন, ড্রেস ইলাস্ট্রেশন অবভিয়াসলি আমাদের দরকার হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এই ধরনের ইলাস্ট্রেশন ফিগার ইলাস্ট্রেশন আমি এখানে দেখিয়ে দিব। সরি, আমার একটু আজকে স্লিপ অফ টাং হচ্ছে, আমি খুবই অসুস্থ ওই জন্য। আচ্ছা, নেক কলার, কাফ, স্লিপস এগুলোর জাস্ট আমরা ডিজাইন করলে হবে না, মোস্ট অফ দ্য জিনিস হচ্ছে কি আমি এখানে একটা জিনিস দেখিয়ে দিই, আমাকেও আপনারা ক্লাসের সময় জিনিসটা মনে করে দিবেন। সো এখানে ভেরিয়েশন, ঠিক আছে, ভেরিয়েশনগুলো মোস্ট অফ দ্য টাইম আমাদের এখানে যেটা করা হয় জাস্ট
ভেরিয়েশনগুলো জাস্ট চেলসিয়া, ঠিক আছে। সো এক একটা ভেরিয়েশনের নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। বাট এখানে পয়েন্টেড ফ্ল্যাট এটারও অনেক ধরনের লুক থাকে। আমরা মূলত ওই টপিকটার সাপোজ আমরা যখন পয়েন্টেড ফ্ল্যাট শিখবো, পয়েন্টেড ফ্ল্যাটের অনেক ধরনের ভেরিয়েশন আমরা করার ট্রাই করব। রাফেল করব, রাফেলেরও অনেক ধরনের ভেরিয়েশন আছে, কিন্তু এখানে তো এটা হচ্ছে টোটাল ভেরিয়েশন। ডাইরেক্ট এটাকে ভেরিয়েশন না বলে এটাকে ক্যাটাগরিজ বলা যায়, কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিজের অনেক ধরনের ভেরিয়েশন থাকে, ওই ভেরিয়েশনগুলো জানতে হবে। হচ্ছে গিয়ে আমি মূলত মেইন একটা জিনিস এটা আপনাদের জানতে হবে। সাপোজ আপনি যদি অ্যাজ এ বাইং হাউসেও জব করেন, যদি গার্মেন্টস আপনার ফ্যাক্টরি না হয়, আপনি যদি বাইং হাউসে জব করে থাকেন, তখন এই ধরনের একটা ইলাস্ট্রেশন হোক অথবা ক্লোথিডি পারলে ক্লোথিডিতে কাজ করার পর আপনাদের সাইজ অ্যাসপেক্টের রেশিও যখন আপনাদের ক্যাট ডিপার্টমেন্ট থেকে, প্যাটার্ন ডিপার্টমেন্ট থেকে দিয়ে দিবে, তখন কিন্তু আপনার এই ধরনের চার্ট ট্যাগ প্যাকটাকে বানিয়ে দিতে হবে, ঠিক আছে। সো ট্যাগ প্যাকটাকে করার পর আপনার ওখানে একটা রিকোয়ারমেন্টস দিতে হবে, কোন ফেব্রিকে দিবেন, কোথায় কত ইঞ্চি হবে, স্যাম্পল প্রোডাক্টের জন্য কোথায় কত ইঞ্চি লাগবে, কোথায় রিপ দিবেন। সো এটাও একটা প্রপারভাবে ইনফরমেটিভভাবে এই জিনিসগুলোকে আমাদের ডিজাইন করতে হবে। সো এই ডিজাইনগুলো আমরা শিখব। এরপর হচ্ছে কি ডিজিটাল আউটলাইন, ইলাস্ট্রেটর এবং ফটোশপ, ঠিক আছে। তাই এখানের মধ্যে হচ্ছে গিয়ে আমরা ডিরেক্টলি হিউম্যানের গ্রে স্কেলের পোর্ট্রেট করা শিখব। একদম রিয়েল একজন হিউম্যানকে নিয়ে আসব এবং গ্রে স্কেলের পোর্ট্রেট করা শিখব। আমরা গ্রে স্কেল কেন শিখব? গ্রে স্কেলটা হচ্ছে গিয়ে আপনার ডিজাইন পারপাসে, প্রিন্টিংয়ে যে কোনো জায়গায় এটাকে ইউজ করা যায়। সাপোজ টনি স্টার্ক যদি আমরা এখানে সার্চ করি, আয়রন ম্যানের, ঠিক আছে। সো সাপোজ উনি একজন খুবই ফেমাস একজন ব্যক্তি, একজন সেলিব্রিটি, ঠিক আছে। সো এখন আমরা চাইলে ওনার ফেসটাকে নিয়েই আমাদের ডিজাইন পারপাস, অনেকে হয় টি শার্ট ডিজাইনের দরকার হয়, হুডিতে দরকার হয়, অনেক কিছুতে দরকার হয়, ঠিক আছে। সো সাপোজ এটাকে যখন আমরা গ্রে স্কেলে পোর্ট্রেট করব, তখন জিনিসটা দেখতে সুন্দর লাগবে। যদি আমরা এখানে গ্রে স্কেল পোর্ট্রেট লিখি, সো এগুলো গ্রে স্কেলের ছবি, আমরা শিখবো হচ্ছে কি ডিরেক্টলি গ্রে স্কেলের পোর্ট্রেট, ঠিক আছে। আরও নিখুঁতভাবে থাকবে জিনিসগুলো, আর স্মুথভাবে থাকবে। সো এখন এই পোর্ট্রেটটা হচ্ছে কি শুধু এই ধরনের ডিজাইনের জন্য না, আপনার যে কোনো ইলাস্ট্রেশন করতে, যে কোনো কিছু ড্র করতে, সাপোজ আপনি একটা জিনিস মানে একটা মাথায় নিয়ে আসেন, আপনি হুবহু একজন হিউম্যানের ফেস আপনি ড্র করতে জানছেন একটা পিকচার থেকে, তাহলে আপনার এখানে ডিজাইনিংয়ের, ড্রয়িংয়ে আপনি যেমন ইচ্ছা যে কোনো কিছু আপনি করতে পারবেন। আমি খুবই সরি, একটু নয়েজ আসছে। আচ্ছা, সো যে কোনো কিছু যখন আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে ডিজাইন করতে পারবেন, বানাতে পারবেন, তাহলে চিন্তা করে দেখেন, তাহলে আপনার ইলাস্ট্রেশন করার ক্ষেত্রে দিয়ে আপনার যে কোনো ডিজাইন অথবা ক্রিয়েটিভ কিছু মানে স্টিল গ্রাফিক কিছু বানাতে গেলে আর সমস্যা হবে না। স্টিল গ্রাফিক কোনগুলোকে বলে, আমরা এখানে যা শিখবো সবগুলো কিন্তু স্টিল গ্রাফিক, কারণ এগুলো কোনো নড়াচড়া হবে না, এগুলো জাস্ট ফ্রিজ হয়ে আমরা দেখতেই পারবো। আর মোশন হচ্ছে কি যে জিনিসগুলো অ্যানিমেট হয়ে আসবে ওগুলা, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এখন এরপর আসছে হচ্ছে কি আমাদের ফটোশপের ক্লাসে যাব। এখানের মধ্যে আমরা ফটোশপের টুলস, ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক এখন অ্যাডভান্স টেকনিক আছে, রিটাচিং ইমেজ আছে, মুড বোর্ড, ইন্সপিরেশন বোর্ড, এগুলো আমাদের দরকার হবে, এগুলো আমরা শিখবো। দেন আমরা এখানের মধ্যে হচ্ছে গিয়ে আরও কিছু জিনিস শিখবো, সেটা যদি এখানে ইনক্লুড নেই, টি শার্ট ডিজাইনটা শিখবো, ঠিক আছে। টি শার্ট ডিজাইনের মধ্যে অনেক কিছু থাকে। এখন যদি আমি এখানে দেখি, সাপোজ এটাকে টি শার্ট ডিজাইন, আমরা এখানে হুডিও শিখতে পারি। এই যে এখানে টি শার্টের মধ্যে এই প্রিন্টেড জিনিসগুলো একটা ডিজাইন, আবার এই যে এই টি শার্টের মধ্যে এখানে যেগুলো হচ্ছে এগুলো একটা ডিজাইন, এগুলোকে বলে টি শার্টের আউটলুক, মানে বাহ্যিক যে ডিজাইনটা হবে এটা, ঠিক আছে। এবং এটা হচ্ছে কি টি শার্টের যেটা ভেতরে, মানে জাস্ট টি শার্টের বডি যেটা প্রিন্ট হবে ওটা, আমরা দুইটাই এখানে শিখবো, ঠিক আছে। এই যে এখানে হুডি ট্যাঙ্ক টপের মধ্যে এটা থাকবে, সেম টেকনিক আমরা এখানে আউটলুকগুলো করার জন্য করতে পারবো এভাবে, সেম ওয়ে আমি সিস্টেমটা দেখিয়ে দিব, সেম ওয়ে, ঠিক আছে। যেন এখানে প্রিন্ট আইটেমটা যেটা থাকবে, আবার এখানের মধ্যে হচ্ছে কি আমাদের ট্যাঙ্ক টপ আউটলুকটাও সেম থাকবে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে 3 পিস কামিজের প্রিন্ট ডিজাইন, প্যাটার্ন ডিজাইনটা শিখবো। সাপোজ আমি যদি এখানে লিখি প্রিন্টেড কামিজ ডিজাইন, ঠিক আছে। সো এখানে অনেকগুলো ড্রেস দেখবেন, এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি টেক্সটাইল প্যাটার্নের এগুলো অন্তর্গত, ঠিক আছে। এখানে যে প্রিন্টগুলো হয় ওগুলো আমরা শিখব।
এরপর হচ্ছে কি লেগিংস, জার্সি, পোলো, টি শার্ট ডিজাইন, ঠিক আছে, পাঞ্জাবি এমব্রয়ডারি ডিজাইনের কিছু টেকনিক আছে, এগুলো আমরা শিখব। দেন আপনার কোর্সটা শেষ হওয়ার ক্ষেত্রে আপনার নিজের একটা প্রফেশনাল সিভি অথবা রিজিউম আপনার বানাতে জানতে হবে, ওই জিনিসগুলো শিখব। ফাইল ফরম্যাটিং, ফাইল মেকিং ফর ইফ, এখানে এখনও স্টাডিতে আছে, ফ্যাশন আছে, ওদের কোর্স নিয়ে এখানে যা যা দরকার হবে ওগুলোর ফরম্যাটিংগুলো শিখব। দেন অবভিয়াসলি একটা প্রফেশনাল পোর্টফোলিও মেকিং আমাদের এখানে অনলাইনের মাধ্যমে ফ্রিতে আমরা একটা ওয়েবসাইট অ্যাকাউন্ট করে এখানে এটা শিখব, যাটা করে আমাদের কাজে আসে। আমরা কোথাও জবে অ্যাপ্লাই করতে হলে এই সিভি রিজিউমের মধ্যে জিনিসগুলোকে অ্যাড করতে পারি, আমরা এটাও শিখব। এবং অবভিয়াসলি একটা প্রফেশনাল লেভেলের প্রেজেন্টেশন শিখব, যেটা আপনাদের আমাকে কোর্স শেষে অনলাইনের মাধ্যমে দিতে হবে। সো এটা অনলাইনের মাধ্যমে দিতে হলেও এটা আপনাদের আই হোপ লাইফ অনেক কাজ দিবে, এবং এটা আপনাদের পোর্টফোলিওর মধ্যে আপনারা জিনিসটা ইউজ করতে পারবেন। আচ্ছা, সো আমি তো অনেকক্ষণ বক করলাম, এরপর আমি এখন টুলসের কিছু মানে সফটওয়্যারের কিছু বেসিকে যাব, কম্পিউটারের কিছু বেসিকে যাব। এর আগে আমি স্টেপ বাই স্টেপ সবার সাথে একটু ইন্ট্রোডাকশনটা নিয়ে নিই। সবার প্রথমে এখানে দেখা যাচ্ছে আক্তার সামি ভাইয়া। ভাইয়া আপনার নামটা বলবেন, কোথা থেকে জয়েন দিয়েছেন বলবেন, এবং কী কারণে কোর্সটি করছেন বলবেন। ওয়ালাইকুম আসসালাম। জি আমি তো বললাম আমি একটু অসুস্থ। না, অসুস্থ কিন্তু ভাই আমি, আমার নাম হচ্ছে আক্তার হোসেন, আমি প্রাইভেট কোম্পানিতে জব করি বর্তমানে। তারপরেও আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে আগে পড়াশোনা করেছি, তো মাঝখানে বেশ কিছুদিন গ্যাপ দিয়েছি, তারপরে জিনিসটা আমার টানে আর কি। তো যার কারণে এই আগ্রহটা ফ্যাশন গ্রাফিক্স ডিজাইনটা শেখা আমি জয়েন করেছি কাটাজারিতে। আচ্ছা, আশা করছি আপনার সাথে এই 2 মাসের যাত্রা খুবই ভালো যাবে আমাদের। আচ্ছা ইনশাল্লাহ। তানজিমুল ভাইয়া, তানজিমুল ভাইয়া শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। কোথায় টেক্সটাইল কোথায় পড়ছেন? আচ্ছা, তাহলে তো টেক্সটাইলের যে প্রিন্টিং এর পার্টটা দেখাই সেটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। জি জি, এগুলো আমাদের মানে পড়াশোনার ইয়ে তো মানে আসলে ইসলামের কিছু কিছু শিখেছি, তো এগুলো আর কি অ্যাডভান্স লেভেলে শেখার জন্য আর কি করছি। বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনার যদিও এখানে আর ক্লো 3D এর কাজ দরকার হবে না, কারণ আপনার হচ্ছে কি প্রিন্টিং পারপাসটাই মেন আপনার জন্য দরকার হবে। সো আশা করি ফার্স্টের থেকে টুলসগুলো আপনি একটু প্র্যাকটিস করলে পেরে যাবেন, কারণ আপনার এখানে টেক্সটাইল প্রিন্টিংয়ের ক্ষেত্রে সবার আগে হচ্ছে কি আপনার মোটিভ ক্রিয়েশনটা আপনার জানতেই হবে। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ আমরা লেগে থাকলে পারবো। আচ্ছা খাইরুল ভাইয়া আপনারটা বলবেন। খাইরুল ভাইয়া শুনতে পাচ্ছেন? একটু কি জোরে কথা বলা যাবে? অনেক লো শোনাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার ইয়াটা আমরা হয়তো নেক্সট ক্লাসে আপনি আপনার মাইক্রোফোনটা ঠিক করে রাখবেন, তখন আপনার ইন্ট্রোডাকশনটা নেব। হয়তো কোনো ধরনের মাইক্রোফোনের সমস্যার কারণে আমরা ভয়েসটা ঠিকভাবে শুনতে পাচ্ছি না। সাদিয়া আফরিন আপু, সাদিয়া আফরিন আপু শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমি জয়েন করছি চিটাগং থেকে। আমি ফ্যাশন ডিজাইন নিয়ে ডিপ্লোমা করছি আগে, তো এই জন্য গ্রাফিক্স কোর্স করছিলাম মাঝখানে, তো ওটা প্রপারলি আসলে ইয়ে করা হয় না, প্র্যাকটিস। আচ্ছা, ডিপ্লোমা কোথা থেকে করেছেন? এটা হচ্ছে ডিজাইন একাডেমি বাংলাদেশ, জিসি মোর। হ্যাঁ হ্যাঁ জিসি। আচ্ছা, ওখানে আমার পরিচিত কয়েকজন ক্লাস নেই আপনাদের। আপনি কোন ব্যাচে ছিলেন? আমি 44। আর গ্রাফিক্স কোর্স কোথায় করেছিলেন? এটা করছিলাম হচ্ছে অনলাইনে। অনলাইনে কোন ইনস্টিটিউটের আন্ডারে? এটা ছিল তো ভুলে গেছি। আচ্ছা, এটা
পেইড কোর্স ছিল না, এটা ফ্রি কোর্স। আচ্ছা, আসলে পেইড ফ্রি না, এখানে হচ্ছে গিয়ে সর্বপ্রথম আপনি পেইড করেন বা যেটাই করেন আপনার কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আশা করছি আমি কোর্সে যেভাবে আপনাদেরকে গাইড করব, আমি কখনো পেন হব না, কখনো এটা মাথায় রাখবেন না যে কি আমাকে বারবার নক দিতে পারবেন কি না, বারবার আমার কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন কি না, এটা মাথায় রাখা যাবে না। 2টা মাস আমি আপনাদেরকে নিজেই পারমিশন দিচ্ছি, 2 মাস আপনারা নিজে আমাকে বিরক্ত করবেন, এটা আপনাদের দায়িত্ব দিলাম আমি। 2 মাস আপনারা যেমন করে পারেন আমাকে বিরক্ত করবেন, এরপর রুটিন ওয়াইজ বিরক্ত করিয়েন, কোনো সমস্যা নাই। এটা আমি বিরক্ত কথাটা বলছি জাস্ট একটু আপনারা মজা পাওয়ার জন্য, এটা আবার কেউ পার্সোনালি নিয়েন না। সো প্র্যাকটিস করতে হবে, আমি নিজেই পোক করবো, আপনার থেকে বুঝবেন যে কি অ্যাকচুয়ালি আপনাদের তুলনায় আমি নিজে আপনাদেরকে বেশি পোক করে পেন দিব, কারণ আমাকে কার্ডস খুব কমপ্লিটভাবে একদম সূক্ষ্মভাবে করতে হবে। আচ্ছা, সাদিয়া ইসলাম মিম আপু, আপনি জানিয়েছেন আপনি একটু অসুস্থ, তাই ভয়েসে কথা বলতে পারবেন না। আচ্ছা, সমস্যা নাই, উনি ঢাকায় থাকে, আমি জাস্ট ওনার ইন্ট্রোডাকশনটা নিজ থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, SM মিথুলি আপু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আমিও ঢাকা থেকে বলছি। আমি ফ্যাশন ডিজাইনিং এ আমার ব্যাচেলার্স কমপ্লিট করা, দেন আমি জব করছিলাম, বাট ফাইনালি ডিসাইড করি যে মাস্টার্সের জন্য আমি অ্যাব্রড যাব। এখন ওখানে হয়ে গেছে, তো যাওয়ার আগে আমি চাচ্ছিলাম যে আমার সফটওয়্যার স্কিলগুলোকে একটু শাইন করে দিয়ে ওয়াও, মাশাআল্লাহ, খুব শুনে খুবই ভালো লাগলো। অ্যাব্রোডে কোথায়, কোন কান্ট্রি চুজ করেছেন? আমি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলাম, তো আমার অফার লেটার চলে এসেছে উইথ স্কলারশিপ। Wow. ভিসা বাকি আছে, তো কংগ্রেচুলেশনস যাক আপনাকে, ভালোই করেছেন। আর বাইরের কান্ট্রিতে অ্যাকচুয়ালি যেটা ওখানে আপনার 2 ভাগে কাজগুলো করা যায়, মানে অ্যাজ এক্সপিরিয়েন্স। আমি এক্সপিরিয়েন্স বলতে আমি ওখানে গিয়ে যদিও কাজ করিনি, বাট এখান থেকে আমি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করি, ওখানে অনেক স্টুডেন্টের সাথে আমি কাজ করি। সো ওখানে কিন্তু হচ্ছে কি আপনার সেক্টরটা আপনার বেছে নিতে হবে। হয়তো আপনি ডিজিটাল ওয়াইজ ওখানে সফটওয়্যারের মাধ্যমে সব কিছুর ফ্যাশনের কাজ করবেন, যেটা ইন্ডাস্ট্রিয়াল কাজ ওটা করতে হবে। আদারওয়াইজ হচ্ছে কি এটাকে ব্যবহার করে যেটা ফ্যাশন হাউসের কাজ চলে ওটাকে করতে হবে, অথবা এটাকে প্র্যাকটিক্যালি করতে হবে। আপনি যদি মাঝখান দিক দিয়ে পরে ট্র্যাক চেঞ্জ করে ফেলেন, ওখানে কিন্তু কম্পিটিশন অনেক বেশি, তখন আপনার ফিল্ডটা চলে যাবে। বাট ওখানে সফটওয়্যারের মানে স্কিলটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় ইন্ডাস্ট্রিয়ালভাবে, খুবই ইম্পর্টেন্ট এটা। আপনি মনে হয় ক্লোজ 3D এর জন্য ছিলেন? জি, হ্যাঁ হ্যাঁ, আমার এখন মনে পড়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার জন্য ইনশাল্লাহ। কিন্তু এটা জানতে হবে, এখানে যখন অনেক কিছু জানবেন তখন ক্লো 3Dতে যখন যাবেন তখনই বুঝবেন যে না অ্যাকচুয়ালি কিছু জিনিস, যেমন আমি একটু দেখাই, হ্যাঁ, কনফিউশনটা তাহলে দূর হয়ে যাক। ক্লো 3D পোলো টি শার্ট, এই যে এটা কিন্তু ক্লো 3Dতে করা, ঠিক আছে, এটা টোটালি ক্লো 3Dতে করা। বাট এই যে এখানে কিছু নাম দেখতে পাচ্ছি, এখানে কিছু কালার দেখতে পাচ্ছি, সাপোজ এখানে তো এখন কালার দেখতে পাচ্ছি, বাট এখানে অনেক সময় দেখা যায় যে কি এগুলো কালার ছাড়াও এখানে অনেক ধরনের আমাদের প্রিন্টেড, রাবার প্রিন্টেড অনেক কিছু থাকে, লোগো থাকে, ঠিক আছে। এগুলোর জন্য আপনার ফ্যাশন গ্রাফিক জানতে হবে, তখন এটা ক্লো 3D দিয়ে প্রপারভাবে করা সম্ভব না। ক্লো 3D হচ্ছে গিয়ে আপনাকে জাস্ট ভিজুয়ালাইজ করে আপনি যে কোনো প্যাটার্নের ভুল আছে কিনা দেখতে পারবেন, প্যাটার্নের গ্রেডিং চেক করতে পারবেন, এবং ওই প্যাটার্ন অনুযায়ী ক্লায়েন্টকে দেখাতে পারবেন যে কি অ্যাকচুয়ালি এটা বানানোর পর জিনিসটা কোন ফেসে যাচ্ছে, এটাই। সো এটা কস্টিংটা বাঁচিয়ে দেয় অ্যাকচুয়ালি ক্লায়েন্টের। এখন মানে ধরেন আপনার এখন ক্লায়েন্ট বাইরের কান্ট্রিতে আছে, আপনাকে আপনার গার্মেন্টসে অর্ডার দিল, আপনার আর এটা মানে ওকে স্যাম্পল বানিয়ে পাঠাতে হচ্ছে না, আপনি প্যাটার্ন দেখে রেডি করে পাঠিয়ে দিলেন, কাজ শেষ। স্যালারি কিন্তু অনেক বাইরে, এটার মিনিমাম 2 লাখ পাবেন, মিনিমাম 2 লাখ ইনশাল্লাহ। লেগে থাকতে হবে। ক্লো 3D একটু ক্রিটিক্যাল, মানে ইউজার ফ্রেন্ডলি না, বাট প্র্যাকটিস করলে কিন্তু লাইক কথা হচ্ছে গিয়ে আপনি প্র্যাকটিস করলে যে কোনো কিছু আপনার কাছে ইউজার ফ্রেন্ডলি হতে বাধ্য। কারণ সফটওয়্যারের তো কোনো মন নাই যে আপনার উপর পার্সোনালি কোনো রাগ বিরাগ করো, আপনার কথা মতো চলবে না, ওকে বাধ্য। অবভিয়াসলি মজা পাবেন, আমি ক্লাসের সময় দুষ্টমিও করবো, আমি বললাম না আমাকে বিরক্ত করতে হবে, আমি নিজেই বলবো আপনারা বিরক্ত করতেছেন না কেন, আমি বলবো। আমি
ভালো লাগে না, এনজয় করে নাই ক্লাস না অ্যাকচুয়ালি এখানে আমি আপনাকে প্রবলেমটা বলি কোথায় প্রবলেমটা মেনলি প্রবলেমটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ফ্যাশন সেক্টরে, তো সো গ্রাফিক ডিজাইনটা হচ্ছে গিয়ে অনেক বড় একটা সেক্টর। ক্রিয়েটিভ আইডিয়াও কিন্তু ওয়েল নোন একটা ইনস্টিটিউট, ওরা অনেক ভালো করায়। ওদের কাছ থেকেও কিন্তু আমি অনেক কোর্স করেছি, ঠিক আছে, এবং আমি ওদের বর্তমানে অ্যাম্বাসেডর হিসেবে আছি, ক্যাম্পাস অ্যাম্বাসেডর। সো এটা এমন না যে আমি ওদের অ্যাম্বাসেডর যার কারণে আমি ওদের প্রেস করছি, এটার জন্য না। এখন কথা হচ্ছে কি আমরা যারা ফ্যাশন সেক্টরে আছি আপনারা দেখবেন যে কি আমাদেরকে না কেন আমাদের সেক্টর রিলেটেড কাজগুলো আমরা করতে আগ্রহী হই। হ্যাঁ, তো এখন অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ দিয়ে যেমন ফ্যাশন গ্রাফিক ডিজাইন হয় তেমন গ্রাফিক্সের এবং অনেক হাই লেভেলের কাজগুলো করা যায়। কিন্তু ক্রিয়েটিভ আইডিতে তো আপনাকে যে ইনস্ট্রাক্টরটা দিচ্ছে উনি ফ্যাশন ডিজাইন ব্যাকগ্রাউন্ডের না, উনি হচ্ছে কি অ্যাজ এ গ্রাফিক ডিজাইন ব্যাকগ্রাউন্ডের একদম কোয়ালিফাইড খুবই ভালো লেভেলের একজন ইনস্ট্রাক্টর দিয়ে ওরা করায়। এখন ভালো হলেও আমার যেটা চাহিদা আমি ওটা পাচ্ছি না, কারণ আমার সেক্টর হচ্ছে কি ফ্যাশন রিলেটেড, আমার থেকে কাজগুলো করতে হবে ফ্যাশন রিলেটেড। সো যার কারণে ওই এটা আসছে। আশা করি আমার কোর্সে আসবে না, যেহেতু সিলেবাসটাও ডিফারেন্ট ইনশাআল্লাহ। আর একটা জিনিস হলো আমি কোর্সে ভর্তি হওয়ার মানে এটা কয়েক বছর আগের কথা। জি জাস্ট একটা কোর্সে এনরোল করছি, তার মনে হয় এক সপ্তাহ পরে আমি আপনাকে পেয়েছিলাম ফেসবুকে। ওইটাকে করেছি জন্য আমি আপনাকে নক দিতে পারিনি, দিয়েছিলাম আপনার সাথে আমার কথা হয়েছিল তখন একটা তো বুঝতে পেরেছি। আপনি মনে হয় আমার একজন স্টুডেন্টের পরিচিত নন পারসন, ইমাপুর মনে হয় আপনি পরিচিত। আচ্ছা পরিচিত। ইমাপুর আগেও আমার এক ফ্রেন্ড ছিল, ও কোনো একটা কলিগের থ্রুতে আপনাকে চিনেছিল, ও আমাকে আপনার কথা বলেছিল। দেন আমি আপনার গ্রুপে আমার তো এখন আমার তো অসুস্থতা কেটে যাচ্ছে, আমার সম্পর্কে এত কিছু প্রেশন আমি তো জানতাম না, আমার নাম এতটুকু পৌঁছাই গেছে। যাক, শুনে ভালো লাগলো। আচ্ছা, ইনশাল্লাহ আমরা ভালো কিছু শিখবো। প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রাখতে হবে। জাকিয়া তাবসসুম আপু শুনতে পাচ্ছেন? আপু শুনতে পাচ্ছেন? ভাইয়া সরি আপু একটু জোরে বলা যাবে? ঠিক আছে। আচ্ছা, সো আমি আজকে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে গিয়ে আপনাদের এখানে অনেকেরই অডিওতে প্রবলেম হচ্ছে। অডিওতে প্রবলেম হওয়াটা খুবই প্রবলেমেটিক আমাদের জন্য। কেন প্রবলেমেটিক? সাপোজ আমি যখন আজকে তো জাস্ট একটু আপনাদের সাথে গসিপ করছি এবং ক্লাসে আমি বুঝাচ্ছি কোনটা কীভাবে করব না করব, কিন্তু যখন আমরা খুবই জটিল লেসনগুলো এখান থেকে করা শুরু করব, অনেক ক্রিটিক্যাল জিনিস আসবে। অ্যাকচুয়ালি সবগুলো তো আর সহজ না, কিন্তু একটা সময় গিয়ে এখানে অনেকগুলো লেসন আপনার জন্য একদমই মানে কি এটা আপনাকে জাস্ট বলবো যে কি ট্যাগ প্যাক, আপনার থেকে জাস্ট এটা মনে হবে যে না এটা আমার জন্য 1-2 এর ব্যাপার, এত ইজি হয়ে যাবে। বাট ইজি হওয়ার জন্য যখন আমার ক্লাসের লেসনগুলো বুঝবেন না, সাথে সাথে কিন্তু আমাকে কোয়েশ্চেন করতে হবে, থামিয়ে দিতে হবে যে কি ভাই আমি এই জিনিসটা বুঝি না, এটা আমাকে রিপিট করে দেখান। যদিও আপনাদেরকে আমি লেসন দিয়ে দিব, রেকর্ডিং লেসন দিয়ে দিব, এবং আপনাদের এখান থেকে একজন অথবা দুজন, মেয়েদের থেকে একজন আমি সিআর নির্ধারণ করব এবং 2টা গ্রুপ করে দিব। সো আপনাদের মধ্যেও কিছু গ্রুপ ওয়ার্ক করতে হবে, আবার গ্রুপ ওয়ার্কগুলো আমাকে সাবমিটও করতে হবে, এবং 2জন সিআরকে আমি আমার এখান থেকে পেইড কিছু সফটওয়্যারের অ্যাক্সেস দিয়ে দিব, সেটা হচ্ছে কি রেকর্ডেড সফটওয়্যার। ঠিক আছে, আমিও তো রেকর্ড করব। বাই এনি চান্স যদি আমার এখান থেকে রেকর্ড মিস হয়ে যায়, যাতে করে আপনাদের ওখান থেকেও রেকর্ডগুলো থাকে, যাতে করে আপনারা ওগুলো প্র্যাকটিস করতে পারেন। সো এগুলো এখন ওগুলো আর কিছু ক্লাস যাওয়ার পর আমি এখান থেকে নির্ধারণ করে দিব, কারণ সিআর দিব আমি যাদের কাজের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে। মেয়েদের থেকে একজন থাকবে, ছেলেদের থেকে একজন থাকবে, এটা মাস্ট। আচ্ছা, সো এখন আপনাদের এই যে অডিও ফ্রেমটা কেন ঠিক রাখতে হবে, দরকার একটা মাইক্রোফোন ইউজ করবেন। আর যাদের মাইক্রোফোনের সমস্যা, যারা পিসি অথবা ল্যাপটপ থেকে ইউজ করছেন বাট ভয়েস শুনতে পাচ্ছি না, তারা কি করবেন, এই যে তানজিবুল ভাই যেটা করেছে, উনি ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে স্ক্রিনটা দেখছে এবং কথা বলার জন্য উনি মোবাইলের মধ্যে থেকে লগইন মানে অ্যাক্সেসটা নিয়েছে। সো আপনারাও ওভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আপনি প্রবলেমে পড়ছেন, কিছু বুঝছেন না, আমি তো ক্লাস করেই যাচ্ছি, বাট আপনি বুঝছেন না, এটা আমাকে বলেননি সাথে সাথে। সো আমি রেকর্ডিং দেখে ওইটা আপনি পরে আবার দেখে করা, আর আমি সাথে সাথে আপনাকে জিনিসটা সলভ করে দেওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে।
সো ওই জন্য ভয়েসের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নেবেন। ইন কেস মোবাইলটা দিয়ে হচ্ছে না, মাইক্রোফোন দিয়ে হচ্ছে না, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে সাথে একটা ছবি অথবা স্ক্রিনশট নিয়ে মেসেজটা দিয়ে দিবেন, যাতে করে এটা আমি বুঝতে পারি, ঠিক আছে? এবং আমাকে মেনশন করে দিবেন, না হয় আমার কাছে কিন্তু নোটিফিকেশান আসবে না তখন। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আপনাদের একটু প্রপার ভালোভাবে শিখতে গেলে। সো এখন অনেক কথা শুনলাম, অনেক কিছু বললাম, এখন আসি মেইন কাজে। সফটওয়্যারের আমি ফার্স্টে ইনস্টলের দিকে বলি। সফটওয়্যারটা যখন আপনারা ইনস্টল করবেন, আপনাদেরকে আমি সফটওয়্যার লিঙ্ক দিয়েছি, ডাউনলোড করে রাখবেন। ইনস্টল করার সময় এখানে সবার আগে যেটা করবেন, উইন্ডোজ যাদের ইনস্টল করা নাই তারা এখান থেকে উইন্ডোজ সিকিউরিটিটা সার্চ দিবেন, ঠিক আছে? উইন্ডোজ ডিফেন্ডারটা কীভাবে অফ করতে হয় এটা আমি বলে দিচ্ছি, আমার এখানে আসছে না। বাট যাদের উইন্ডোজ সিকিউরিটি ছাড়া এখানে হচ্ছে কি এক্সট্রা কোনো ধরনের অ্যান্টিভাইরাস ইউজ করেন পেইড, ঠিক আছে? এ ধরনের পেইড, তারা সব এখানে সবগুলো প্রোটেকশনকে অফ করে দিবেন, টেম্পোরারি ডিসেবল করে দিবেন, ঠিক আছে? এবং সফটওয়্যারগুলোর ক্ষেত্রে এই যে সাপোজ যখন আমার এখানে সফটওয়্যারগুলো আসবে, ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর আমি সাপোজ এখানে একটা সফটওয়্যারকে নিয়ে যাই, আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এবং আমি যে ভার্সনটা দিয়েছি ওটা ইউজ করিয়েন, কারণ আমি আপনাদেরকে জাস্ট সফটওয়্যার ছাড়াও অনেক ধরনের টুল কিট দিব। সাপোজ দেখতে পারবেন আপনারা যখন সফটওয়্যারটা ইউজ করবেন, যখন ওপেন হবে আপনাদের আমার মতো করে এতগুলো টুলস দেখাবে না, এগুলো ছাড়া বাকি টুলসগুলো দেখাবে, কিন্তু এই টুলসগুলো আমাকে অনেক অ্যাডভান্স কাজে নিয়ে যাবে। সেগুলো ব্যবহার করার জন্য আমি যে ভার্সনটা দিয়েছি ওটা ইউজ করবেন, তখন আপনাদের কাজ করতে সুবিধা হবে। আরেকটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে, আমরা ক্লাস করার সময় অথবা কাজ করার সময় যাই অনলাইন থেকে ডাউনলোড করব, সেটা সফটওয়্যার হোক, সেটা রিসোর্স হোক, 80% টাইম সেটা জিপ আকারে থাকবে। সো এইভাবে জিপ আকারে যখন থাকবে, এটাকে কখনো ডাবল ক্লিক দিয়ে ওপেন করে এক্সট্রাক্ট করা যাবে না, সেক্ষেত্রে আপনার পিসি স্লো হয়ে যাবে। এটাকে যেটা করতে হবে, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ঠিক আছে? যাদের উইন্ডোজ 10 তাদের এখানে এক্সট্রাক্ট হেয়ার লেখা থাকবে, এক্সট্রাক্ট অল না, এক্সট্রাক্ট হেয়ার লেখা থাকবে। আর যাদের উইন্ডোজ 10-এর উপরে 11 আছে তাদের এখানে কি করতে হবে, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক, শো মোর অপশানে যেতে হবে, দেন এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। দেখছেন এভাবে এক্সট্রাক্ট হয়ে যাবে, সময় দিবেন। সো এটা হয়ে যাক। হয়ে যাওয়ার পর এই ফাইলটার আর দরকার নেই, আপাতত থেকে রেখে দিলেও রেখে দিতে পারেন। দেন এই যে ফোল্ডারটাকে ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দেওয়ার পর এখানে যে সেট আপ এক্স যেটা আছে এটাতে ক্লিক দিবেন, মাউসের রাইট বাটন ক্লিক দিবেন, দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার পর এখান থেকে জাস্ট ইয়েস দিয়ে পারমিশন দিয়ে যাবেন। সো এখানে একটা জিনিস আমি বলে দিচ্ছি, কনফিগারেশনের জন্য অনেক সময় এখানে ইনস্টল ফেল লেখা আসতে পারে, মানে এখানে আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটা আর দেখাতে পাচ্ছি না, বাট প্রবলেম হলে অবভিয়াসলি আমাকে নক করবেন, আমি এটাকে পার্সোনালভাবে সাপোর্ট দিব, কোনো সমস্যা নেই, এটা খুবই ইজি একটা কাজ। সো এইখানে যখন এটা আপনি অ্যাগ্রি করে যাবেন, ইয়েস দিয়ে পারমিশন দিয়ে যাবেন, এখানে হয়তো অনেক সময় দেখা যাবে কি ইনস্টল, সমস্যা নেই, এই সেম জায়গায় গিয়ে আবার ইনস্টল দিবেন, 3-4 বার ট্রাই করলে একবারে হয়ে যাবে। কিন্তু অনেকের দেখা যাবে একবারে, মোস্ট অফ দ্য সবার 70 থেকে 80% টাইম সবার একবারে হয়ে যাবে, এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই, ঠিক আছে? এবং ইনস্টল হয়ে যাওয়ার পর কী করবেন, এই যে এখানের মধ্যে ইলাস্ট্রেটরটা লিখে যখন সফটওয়্যারটা আসবে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, পিন টু টাস্ক বার দিয়ে রাখবেন যাতে এখানে আসে, কারণ বারবার কাজ করতে গেলে এখান থেকে ক্লিক দিয়ে ডাবল ক্লিক দিয়ে ওপেন করাটা খুবই হ্যাজেল। সো এই জিনিসটা হচ্ছে কি সফটওয়্যার ইনস্টলের ব্যাপার। সফটওয়্যারের মডিউলটা আমি একটু পর দেখাচ্ছি, জাস্ট ইন্টারফেসটা দেখাবো আজকে, কিন্তু এর আগে কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে গিয়ে আপনাদের অনেকের দেখা যাবে হার্ড ডিস্ক আলাদা, মানে সি ড্রাইভ আলাদা, এবং সি ড্রাইভের সাথে অন্যান্য আরও অনেকগুলো ড্রাইভ আছে, ঠিক আছে? যাদের পিসির কনফিগারেশন খুবই হাই ভালো, যারা পারবেন আপনারা ইন ফিউচার একটা এসএসডি লাগিয়ে ফেলবেন, NVMe M.2, এটা হচ্ছে কি আপনার সি ড্রাইভের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং তাদের স্টোরেজের জন্য হার্ড ডিস্ক ইউজ করবেন। আর যাদের নেই কোনো সমস্যা নাই, যাদের আছে, যাদের নেই তারা সি ড্রাইভে যেভাবে এখন ইউজ করছেন ওভাবেই করবেন, বাট যাদের জাস্ট শুধু সি ড্রাইভটাই আছে, অন্যান্য কোনো ড্রাইভ নেই, তাদেরকে আমি বলবো
ব্যাকে একটা ভালো থেকে অন্তত একটা প্যান ড্রাইভ কিনে ফেলেন, অথবা হার্ড ডিস্ক একটা লাগাই ফেলেন, অথবা একটা প্যান ড্রাইভ হলেও কিনে ফেলেন 200 100 300 জিবির, ঠিক আছে। ওটাতে কিনে কি করবেন, ব্যাকআপ ফাইল সবগুলোই ওই প্যান ড্রাইভটাতে রেখে দিবেন। সি ড্রাইভটাতে কোনো ধরনের প্রেশার রাখবেন না, না হয় আপনার খুব ভারী কাজ যখন আমরা করতে যাব আপনার পিসি ল্যাগ করা শুরু করবে। সো এই বেসিকটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি কেন আপনারা এটা প্রত্যেকটা সময় ক্লাস স্টার্ট করার আগে করবেন, ক্লাস স্টার্ট প্র্যাকটিস করার আগে করবেন, যাতে করে আপনার পিসি কখনো স্লো না হয় এবং পিসি সবসময় ফাস্ট থাকে, ঠিক আছে। সো একটা জিনিস সবার আগে দেখিয়ে দিচ্ছি, টাস্ক বার, ঠিক আছে। সো আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের মডেলটা লিখে যখন সার্চ করবেন ওটার অনেক ইনফরমেশন পাবেন, ঠিক আছে। সো এভাবে টাস্ক বার থেকে এটা পারফরমেন্সগুলো এভাবে চেক করবেন, ঠিক আছে। অ্যাপ স্টোরি স্টার্ট আপ, সো স্টার্ট আপটাতে যখন যাবেন এখানে ক্লিক করে দেখবেন, ঠিক আছে। যদি এনেবল লেখা থাকে দেন ওকে, যদি ডিসেবল লেখা থাকে ডিসেবলে ক্লিক করে এগুলোকে ডিসেবল করে দেবেন। কেন? কারণ আপনি যখন পিসিটা ল্যাপটপটা ওপেন করবেন অনেক সময় দেখবেন এটা ওপেন হতে স্লো হয়ে যায়। কেন হয়ে যায়? এখানে সবগুলোকে আপনি স্টার্ট আপে দিয়ে রাখছেন, ওই কারণে এগুলো স্লো হয়ে যায়। যেমন আমার এখানে ডাউনলোড ম্যানেজার, এটা কিন্তু ডিসেবল ক্লিক দিলে ডিসেবল হয়ে যাবে, শুধু স্পেসিফিক কিছু জিনিস ছাড়া বাকি সবগুলোকে আপনি এনেবল করে দেবেন। যেমন উইন্ডোজ ডিফেন্ডার, এটা সবসময় ঠিক থাকবে, এবং ইন্টারনেট, এছাড়া বাকি সবগুলোতে এখানে এনেবল ক্লিক করার অপশনটা নিয়ে আসবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখলে হবে। দেন সি ড্রাইভটাকে দেখেন, সি ড্রাইভটাকে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক, প্রপার্টিস, এটা খুবই ইজি কাজ, ঠিক আছে। ডিস্ক ক্লিন আপে দিবেন, এটা এভাবে আসবে। এখানে যদি কোনো মডিউল সিলেক্ট করা না থাকে সিলেক্ট করে দিবেন, দেন ওকে, দেন ডিলিট ফাইল, এটাকে সময় দিবেন ডিলিট হওয়ার জন্য, ঠিক আছে। এটা আবার আপনার ফাইল ডিলিট করবেন, এটা হচ্ছে কি যে সব ট্র্যাশ আছে এখানে, মানে টেম্পোরারি ফাইল যেগুলো জমা হয়েছে ওগুলো ক্লিন করে দিবে। সো একটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, ডকুমেন্টস, পিকচার, ঠিক আছে। যাদের সি ড্রাইভ ছাড়া আরও অন্যান্য ড্রাইভ আছে, এই যে ডাউনলোডের মধ্যে যতগুলো ডাউনলোড, ভিডিও, ডকুমেন্টস যা আছে সবগুলোকে কাট করে অন্য ড্রাইভে নিয়ে যাবেন। ইভেন কি সফটওয়্যারে যে ব্যাকআপ ফাইলটা ডাউনলোড করব আমরা ইনস্টল করার জন্য ওটা করে নিয়ে যাবেন, ইমেজ বলেন, ঠিক আছে, সব কিছু নিয়ে যাবেন, কিছুই সি ড্রাইভে রাখা যাবে না। সি ড্রাইভ শুধু ইনস্টল ফাইল এবং সফটওয়্যারের ব্যাকআপ ইনস্টল হিসাবে থাকবে, এছাড়া সি ড্রাইভকে আমরা স্মুথ রাখবো। আমার দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু যথেষ্ট খালি রেখেছি, আমার কিন্তু স্টোরেজ অনেক, বাট তাও আমি খালি রেখেছি যাতে করে আমার পিসি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসভাবে চলে, ঠিক আছে। জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, সো এরপর হচ্ছে গিয়ে এই জিনিসটা করার পর এখন যাদের তো এক্সট্রা স্টোরেজ নাই তারা কি করবেন, সেমভাবে ড্রাইভের মধ্যে জিনিসটাকে কাট করে নেবেন। এখন হচ্ছে গিয়ে আরেকটা জিনিস আমি এখানে দেখাই, আমি একদম খুব বেসিকভাবে দেখাচ্ছি। সো উইন্ডোজ বাটন কোনটাকে বলে কিবোর্ডের, আই হোপ সবাই জানবে, তাও আমি দেখাচ্ছি যাতে করে ফার্স্টবার সবার মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। উইন্ডোজ বাটন কোনটাকে বলা হয়, কারণ এই বাটনটার উপর কিন্তু উইন্ডোজ লেখা থাকে না। এই দেখেন, এই যে এই বাটনটা দেখবেন, ঠিক আছে, এক একজনের এক একভাবে থাকবে, বাট সবার কিবোর্ডের বাম সাইডে নিচের দিকে এই বাটনটা থাকবে। সো এটাকে ক্লিক দিয়ে আপনি কিবোর্ডের আরটাকে প্রেস করবেন, ঠিক আছে। প্রেস করার পর এখান থেকে সবার আগে আপনি প্রেফেটেজ, PREFETCH এই স্পেলিংটা দিবেন, দেন ওকে দিবেন। এটা ভাবে একটা মডিউল পপ আপ হবে, দেন আপনি এখান থেকে কন্টিনিউ দিবেন। সো এগুলো দেখছেন, এগুলো সবগুলো হচ্ছে আমাদের মোবাইলে যেভাবে টেম্পোরারি ফাইল জমে, এটাও আমার এখানে টেম্পোরারি ফাইল। কী করবো, কন্ট্রোল চাপবো, কন্ট্রোল বাটনটা হচ্ছে কি কিবোর্ডের বাম সাইডে একদম নিচে থাকবে, CTRL লেখা থাকবে, আবার অনেক সময় এন্টার শিফটের নিচেও থাকে, ঠিক আছে। সো আমি এখন কন্ট্রোল এ দিব, সবগুলো সিলেক্ট হবে, শিফট প্লাস কিবোর্ডের ডিলিট বাটনটা একবার ক্লিক দিব, দেন দেখেন 488টা আইটেম, ইয়েস দিব, ডিলিট হয়ে যাবে, গেল। আবার উইন্ডোজ প্লাস আর দিব, এরপর হচ্ছে কি আমি এখান থেকে টেম্প লিখবো, দেন ওকে দিব, দেন আবার কন্ট্রোল এ, শিফট প্লাস ডিলিট দিব, ইয়েস। সো এভাবে যদি কিছু আসে একবার স্কিপ দিব, দেন আমি এটাকে কেটে দিব, দেন ক্লোজ। আবার উইন্ডোজ আর দিব, এবার দিব হচ্ছে কি পার্সেন্টেজের সাইনটা দিব, সরি এটা স্পেলিং মিস হয়েছে, পার্সেন্টেজের সাইনটা দিব, টেম্প দিব, আবার পার্সেন্টেজ দিব, দেন ওকে, ঠিক আছে। দেন কন্ট্রোল এ, শিফট প্লাস ডিলিট,
ঠিক আছে, দেন কন্টিনিউ। এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদের পিসি যাতে ফাস্ট থাকে সবসময়, ঠিক আছে। সো আমি এটাকে কেটে দিলাম। সো এই জিনিসগুলো সবসময় করবো, রিফ্রেশ করতে থাকতে হবে, কারণ আমরা যেহেতু ভারী কাজ করব। আমি জানি এখানে সবার কনফিগারেশন এত হাই না, আমার তো এত হাই থাকার পর আমারটাতেও কিন্তু কি ল্যাকিং করে, ঠিক আছে। সো এই জিনিসগুলো খেয়াল রাখার জন্য আমরা কি করব, এভাবে প্র্যাকটিসটা চালিয়ে যাব। আচ্ছা, সো এখন আমরা আসি সফটওয়্যারের ক্ষেত্রে। সফটওয়্যারকে আমরা যখন এই যে আমাদের যখন সফটওয়্যার টাস্ক বারে থাকবে, একবার ক্লিক দিলে এটা ওপেন হয়ে যাবে, আর যখন আমাদের এইখানে থাকবে শর্টকাটে থাকবে তখন ডাবল ক্লিক দিতে হবে, ঠিক আছে। সো এখানে ওপেন ক্লিক করলাম। আমি এখানে একটা জিনিস আগে দেখাই, সফটওয়্যারে এখানে আমার তো এভাবে আসছে, আমার তো লিখেও দেখাচ্ছে না, অনেকের লেখা দেখাবে, অনেকের দেখাবে না, অনেকের এখানে লোডিং দেখাবে। সো এটা কোনো বিষয় না, এটা কোনো প্রবলেমের কিছু না, ঠিক আছে। এটা কোনো বিষয় না, এটা কোনো প্রবলেমের কিছু না, এটা কনফিগারেশনের জন্য হয়ে থাকে। সো এটা হচ্ছে কি আমাদের টোটাল সফটওয়্যারটার একটা ইউজার ইন্টারফেস বলতে পারেন, যেটা বাহ্যিক ক্ষেত্রে, ঠিক আছে। সো এখানে যে নিউ অপশন থাকবে, ওপেন অপশন থাকবে, সেম অপশনটা আমরা এখান থেকে যদি আমাদের এখানে শো না করে, আমরা এখানে ফাইল থেকে গিয়ে নিউ ওপেন করে ব্যবহার করতে পারবো। সাপোজ যদি এখান থেকে নিউতে যাই, সো এখানে একটা পপ আপ হয়ে আসবে। সো আমাদের মেন কাজ থাকবে প্রিন্ট এবং ওয়েব, ঠিক আছে। প্রিন্ট এবং ওয়েব এই দুইটাটা আমাদের কাজ থাকবে। এখন এখানে সাইজের অনেক মেজারমেন্ট থাকবে, অনেক কিছু থাকবে, বাট আমার আপাতত সফটওয়্যারটা জাস্ট আজকে বেসিকটা দরকার। এখানে পিক্সেল কি এগুলো এখন দেখার দরকার নাই। ওয়েব কেন, প্রিন্ট কেন? প্রিন্ট হচ্ছে গিয়ে যেগুলো আমাদের বাস্তবায়িতভাবে প্রিন্ট হবে, কাপড়ে প্রিন্ট হবে, ডিজাইনে প্রিন্ট হবে, পেজে প্রিন্ট হবে, লেবেল প্রিন্ট হবে, মানে যেটাই আমরা শিখবো, যেটাকে আমরা প্রিন্ট করে বের করব, ওটাকে আমাদের প্রিন্ট মোডে যেতে হবে। এবং প্রিন্ট মোডটার নাম হচ্ছে গিয়ে CMYK, ঠিক আছে। এবং যেটাকে আমরা জাস্ট জানি যে এটা আমরা কখনো প্রিন্ট আউট করবো না, জাস্ট এটা আমাদের ডিজিটালাইজভাবে পোর্টফোলিওটি ইউজ হবে, আমাদের সোশ্যাল নেটওয়ার্কগুলোতে আমরা ইউজ করব, বিভিন্ন রকম কাজে আমরা ব্যবহার করব, তখন শুধু আমরা এটাকে ওয়েবে ডিজাইন করব, ঠিক আছে। আর ওয়েবের কালার মোডটা হচ্ছে কি RGB। সো একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, এবং প্রিন্টে যদি CMYK হয়, আপনার ওয়েবে RGB কি, RGBর একটা নেম হচ্ছে গিয়ে রেড, গ্রিন, ব্লু। R ফর রেড, G ফর গ্রিন, B ফর ব্লু। সেম ক্ষেত্রে আমরা যদি এখানের CMYK কে কনভার্ট করি, C মানে হচ্ছে কি সায়ান কালার, M ফর ম্যাজেন্ডা, Y ফর ইয়েলো, এবং K ফর অনেকে ব্ল্যাক বলে, বাট K ফর ব্ল্যাক না, K ফর হচ্ছে কি চাবি, KEY কি ধরবো এটাকে আমরা। সো এটাকে এতটুকু মনে রাখলেই হবে। সো এখানে দেখবেন আপনার রাস্টার ইফেক্ট, অ্যাকচুয়ালি রাস্টার ইফেক্ট না, এটাকে বলা হয় আমাদের DPI এবং PPI, ঠিক আছে। সো আমরা যখনই কাজ করি না কেন সব সময় হায়ার DPIতে করব, যাতে আমাদের ডিজাইনের কোয়ালিটি খুবই হায়ার থাকে। সেটা আমরা চাইলে প্রিন্টের পারপাস থেকেও করতে পারি, সেটা আমরা চাইলে ওয়েবের পারপাস থেকেও আমরা এটার PPIটাকে করতে পারি। সো DPI আর PPI সেম জিনিস। DPI মানে হচ্ছে কি মাথায় রাখবেন ডট পার ইঞ্চ, PPI মানে পিক্সেল পার ইঞ্চ, ঠিক আছে। সো এইখানের মাধ্যমে আমরা বোর্ডগুলোর সাইজগুলোকে বড় ছোট করে আমাদের ইচ্ছা মতো করে নিতে পারবো। এগুলো যখন আমরা নেক্সট ক্লাসে টুলসের প্র্যাকটিস করব, তখন জিনিসগুলোকে আমরা জেনে যাব। যখন বিজনেস স্টার্ট করব, তখন এখানে অনেক ক্যালকুলেশনের ব্যাপার আসবে, তখন এগুলো আমরা বুঝে যাব। তো আপাতত এটাকে স্কিপ করছি। সো আমি এখানে ক্রিয়েটে দিলাম। সো এভাবে একটা বোর্ড চলে আসলো। সো একটা জিনিস আমার এখানে দেখতে পারবেন, সাপোজ দেখেন আমি এখানে একটা শেপ নিলাম, একটা কালার কীভাবে নিচ্ছে এগুলো এখন দেখার বিষয় না। এখানে দেখেন আমি জুম করছি, এখানে দেখেন 64,000% পর্যন্ত আমাদেরকে ইলাস্ট্রেটর জুম করার সক্ষমতা দেয়। তার মানে এটা বুঝতেই পারছেন, ইলাস্ট্রেটর হচ্ছে কি একটা ভেক্টর মানে হচ্ছে কি 64,000% যখন এটাকে আমরা জুম করে কাজ করতে পারবো, এটার একটা ফাটবে না, ঠিক আছে। এটার কোনো কিছুই ফাটবে না, এটা একদম এইচডিতে থাকবে। সো ইলাস্ট্রেটর হচ্ছে কি মাথায় রাখবেন সবসময় ডেডিকেটেড হচ্ছে গিয়ে আমাদের ডিজাইন পারপাসের জন্য ব্যবহার হবে। ফটোশপ হচ্ছে কি পিক্সেল পারপাসে, এডিটিং পারপাসের জন্য আমরা ফটোশপকে ব্যবহার করব, বাট ফটোশপ দিয়েও কিন্তু ডিজাইন করা যায়, ঠিক আছে। কিন্তু ইলাস্ট্রেটরকে আমরা মূলত আমাদের ডিজাইন বেস হিসেবে ইউজ করব। সো এই একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সফটওয়্যারটা সবসময় আমাদেরকে কি দেয় 64,000% পর্যন্ত জুম করার সক্ষমতা দেয়। কিছু বেসিক বলে দিচ্ছি,
জুম ইন জুম আউট কীভাবে করবেন, জুম করার সময় কিবোর্ডের অল্টার বাটনটা চেপে ধরে মাউসের যেটা হুইল থাকে, একটা চাকা থাকে, ওটাকে যখন সামনের দিকে ঘোরাবেন এটা জুম হবে, নিচের দিকে যখন ঘোরাবেন জুম আউট হবে। ঠিক আছে, এই যে এটার মাধ্যমে আপনি এটাকে সাইড বাই সাইড নিতে পারবেন এবং এটার মাধ্যমে আপনি জিনিসটাকে আপস অ্যান্ড ডাউন করতে পারবেন। ঠিক আছে, সো আমাদের এখানে ফাইলের মাধ্যমে আমরা এখান থেকে ফাইল ওপেন করতে পারবো, ফাইলটাকে সেভ করতে পারবো, শিখবো। কালার চেঞ্জিং এগুলো এখন দেখার দরকার নেই, এডিট অবজেক্ট এগুলো আমরা নেক্সট ক্লাস থেকে যখন শুরু করব তখন আমরা শিখবো। ঠিক আছে, দেন আমি এখানে আপনাদেরকে এইগুলো লেআউটগুলো শেখাবো। বাট এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়ে আপনাদের এখানে আসার পর এখানে এভাবে করে মডেলগুলো দেখাবে না, আপনারা এখান থেকে সুইচ ওয়ার্কপ্লেস থেকে আপনাদের এখান থেকে এসেনশিয়াল ক্লাসিক আপনাদের এখানে ক্লাসিক থাকবে শুধু এরকম। ঠিক আছে, এগুলো থাকবে না, এগুলো আমার আলাদা সফটওয়্যার, মানে কি আমি আলাদা কিছু টুলস ইউজ করছি ওই জন্য। বাট আপনারা এখানে এই জিনিসগুলো বাদ দিয়ে এখানে এটা জিনিসটা এভাবে থাকবে। তখন আপনারা এখান থেকে অপশন থেকে গিয়ে সুইচ ওয়ার্কপ্লেস থেকে গিয়ে এসেনশিয়াল ক্লাসিক যখন করে দিবেন সব কিছু দেখবেন যে কি এই জিনিসগুলো ছাড়া বাকি সব কিছু চলে আসবে। হয়তো এটা এভাবে আসবে না, এখানের অপশনগুলো আমরা এখানে সব পেয়ে যাবো। তো এখানে এটাকে কীভাবে অ্যাড করছি না করছি এগুলো আমরা যখন আমাদের টুলসের ক্লাসগুলোকে প্র্যাকটিস করব তখন আমরা শিখবো। কারণ আমি টুলসের ক্লাসে একটা ক্লাসেই সবগুলো টুলস আমি দেখাই না, কারণ সেক্ষেত্রে হচ্ছে কি শেখানো কিছুই হয় না, লাস্টের দিক দিয়ে রেজাল্টটাও খারাপ হয়। সো টুলসটাতে আমি আগেই বলেছি আমি টুলসের দিকে সব থেকে বেশি জোর দিই। সো টুলসের ক্লাসটা হয়তো আমি 2টা অথবা 3টা অথবা 4টা ক্লাসের মধ্যে আমি নিব, কারণ আমার টুলসগুলো পারফেক্টলি জানতে হবে। যখন আমি টুলসগুলো জানবো তখনই আমি ডিজাইনে গেলে আমার জন্য সুবিধা হবে। টুলস জানবো না কিন্তু আমি ডিজাইনে চলে যাচ্ছি, সেক্ষেত্রে আমার রেজাল্টটা 0 হবে। ঠিক আছে, সো আমি আগে থেকেই আবারও রিপিট করে দিচ্ছি, ফার্স্টের 3-4টা ক্লাস যেহেতু এখানে কোনো ডিজাইন আসবে না, শুধু টুলসটাকে ব্যবহার করতে হবে, কীভাবে কোন টুলসের প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলোকে জাস্ট করতে হবে। সো একটু বোরিং হবে আপনাদের জন্য জিনিসগুলো, বাট টুলস যদি আইতে না আসে আপনার রেজাল্ট এমনিতেই 0 হবে সব সময়ের জন্য। সো জিনিসটা মাথায় রাখবেন, যার কারণে টুলসের প্র্যাকটিসগুলো আমি বারবার রিপিট করছি এই কারণে যাতে এগুলোকে আপনারা মন দিয়ে প্র্যাকটিস করেন। সো আপনাদেরকে আজকে আর কিছুক্ষণ পর হয়তো আপনাদেরকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিবে। ঠিক আছে, আমাদের নিজেদের পেইড ড্রাইভের লিঙ্ক দিয়ে দিবে, যে ড্রাইভটাতে আপনারা সব সময় আপনাদের ক্লাসের লেসনগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, ড্রাইভটাতে ক্লিক দিলেই আপনারা আপনাদের ক্লাসের লেসনগুলোর মডেলগুলো পেয়ে যাবেন। এবং অবভিয়াসলি আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটা সময় ক্লাসের লেসনগুলোকে ডাউনলোড করে রিসোর্সগুলোকে ডাউনলোড করে ব্যাকআপে ফোল্ডার করে রেখে দিবেন। সো যদিও কারো কোনো কোয়েশ্চেন এখন থাকার কথা না, তাও আমি জিজ্ঞেস করে নিচ্ছি অ্যাজ এ ফর্মালিটি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমার থেকে জিজ্ঞেস করতে পারেন। ফাইন, কারো কোনো কোয়েশ্চেন নাই, সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ সবাই খুবই ডেডিকেটেডভাবে মনোযোগ নিয়ে ক্লাস করতে বসবেন। আর একটা কথা, যাদের অডিওতে হ্যাঁ জাকি আপু বলুন। একসাথে করাতে হবে না, আপনার জাস্ট হ্যাঁ মাঝে মধ্যে পড়বে যখন আমরা এই যে এখানে যখন অ্যাডভান্সগুলোতে ক্লাসগুলোতে করব। ঠিক আছে, এই যে যখন আমরা এখানে যাব তখন দরকার হবে, এই কাজগুলোতে যখন যাব তখন দরকার হবে। সো এই জন্যই আমি ল্যাকিংসটা করবো, এই জন্যই আমি জানি দেখে আমি আপনাদেরকে বলেছিলাম। আপনাকে আমি ক্লাসের ফার্স্টে কিছু আপনাকে ওয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে, যে কি এভাবে করে জিনিসগুলোকে রিমুভ করবেন, সি ড্রাইভটা ক্লিন করবেন, দেন ডাউনলোড ফাইল থেকে আপনি যখনই দেখবেন যে কি আপনি এখান থেকে মোস্ট অফ দ্য ফাইলকে আপনি সরিয়ে ফেলেছেন, দেন আপনার এই যে ক্লিন যেটা করা দেখালাম এভাবে ক্লিনগুলো যেভাবে করাবেন এবং পিসিটাকে রিস্টার্ট দিয়ে অফ করে দিবেন, দেন আবার অন করবেন, দেখবেন আপনার পিসিটা আগে থেকে অনেক ফাস্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, আর এখানে ল্যাকিংসের কারণ হচ্ছে কি আপনার সেট আপটা কখন দিয়েছেন, কত মাস হচ্ছে সেট আপ দিয়েছেন? পিসি সেট আপ, উইন্ডোজ সেট আপ। আচ্ছা, আপনার পিসি কনফিগারেশনটা আমাকে একটু পার্সোনালি আপনি পাঠাবেন, সেক্ষেত্রে আমি আপনাকে একটা বেটার সলিউশন দিতে পারবো। হ্যাঁ, ল্যাপটপ আর পিসি ধরতে গেলে একই, পিসি আমরা পার্সোনাল কম্পিউটার হিসেবে ধরি। ল্যাপটপের আপনি আমাকে ফুল স্পেসিফিকেশনটা পাঠাবেন। ঠিক আছে, যদি স্পেসিফিকেশন বের করতে না পারেন আপনি এখানে পিসির
স্ক্রিনশট পাঠিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, ওটা পাঠিয়ে দিলে আমি আপনাকে বেটার সলিউশন দিতে পারবো, দেন বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কী কারণে আপনার ওখানে স্লো হচ্ছে। ঠিক আছে, ওটা নিয়ে ঘাবড়ানোর কারণ নেই, কারণ এখানে যদি আমাদের 3D এর তেমন বেশি কাজ থাকতো সেক্ষেত্রে ল্যাকিংসটা একটু ঝামেলা হতো, বাট এখানে অত বেশি হাই কোয়ালিটিরও বেশি কাজ পাওয়ারফুল হবে না। প্রো 3D হলে ঝামেলা হতো, ওপেন হতো না, ল্যাকিংস করতে বেশি। সো এখানে হয়তো আপনার বেশিতে SSD এরকম কিছু অ্যাড করলে হয়ে যাবে। আচ্ছা মিথুলি আপু কিছু বলতে চাচ্ছেন, বলুন আপু। হ্যাঁ ভাই, আমাদের ক্লাসটা কয়দিন? 3 দিন। আর ডেগুলো একদিন পর। হ্যাঁ হ্যাঁ একদিন পর পর, এবং সবসময় হোমওয়ার্ক থাকবে। ওকে। আচ্ছা, আপনাদেরকে ডে এবং লিঙ্ক কিছুক্ষণ পর দিয়ে দিবে আই হোপ। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, হ্যাঁ ভাইয়া আক্তারসামি ভাইয়া, ভাইয়া শুনতে পাচ্ছেন? আক্তারসামি ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, বলুন। না সফটওয়্যার কি আপনি একটা দিয়েছেন নাকি? আমি দুইটাই দিয়েছি তো আপনাদেরকে। আমি বলি, আপনি আপনাদেরকে আবার দেখাই, আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দেখাই, একটু ওয়েট করবেন। আপনাদের এখানে সফটওয়্যার ডাউনলোডিং নামে গ্রুপে একটা মেসেজ আছে, দেখবেন, মানে একটা মেসেজের মধ্যে এখানে লিঙ্কটা দিয়ে আছে। লিঙ্কটাতে ক্লিক দিলে অথবা যখন আপনি ড্রাইভে এন্টার প্রেস করবেন, এইভাবে এই দুইটা সফটওয়্যার ওপেন হয়ে যাবে। সো একসাথে দুইটা সফটওয়্যারকে ভুলেও ডাউনলোড দেন না, আপনার ডাউনলোড ক্যান্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, কী করবেন, ফার্স্টে ইলাস্ট্রেটরটাকে সিলেক্ট করবেন, দেন এখান থেকে ডাউনলোড ক্লিক করে এটাকে ডাউনলোড দিয়ে দেবেন। এবং ডাউনলোড করার সময় যেহেতু ক্র্যাক করা এটা আমি দিয়েছি অনেক বড় ফাইল, ঠিক আছে, সো সময় লাগবে, নেট স্পিডটা ডিপেন্ড করবে, সময় লাগবে। আমি অন্যান্য রিসোর্স থেকে বলি নেই, কারণ হচ্ছে গিয়ে অন্যান্য রিসোর্সেরগুলো ইনস্টল হতে, তারপর অনেক ধরনের ভাইরাস, অনেক কিছু সমস্যা থাকে। এটা ক্র্যাক হলেও এটা সেফ, এটা আমি নিজেও ইউজ করি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আশা করছি আর কারো কোনো কোয়েশ্চেন নাই। সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।